কারো কোনো সমস্যা থাকলে সেগুলো একটু নোট করে রাখবেন, আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাস দেখেন, তারপরে আমরা বাকি কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করবো। সো এখানে হচ্ছে গতদিনে যে ডিজাইনটা ছিল, আমরা এটা ডিজাইন করছিলাম গতদিনে, এন্ড সেম ভাবে আমরা আজকে ডিজাইন করব হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিয়ার। সো ট্রাইফোল্ড ব্রোশিয়ার জিনিসটা দেখতে কেমন আশা করি আপনারা জানেন, তারপরে আমরা দেখি ট্রাইফোল্ড ব্রোশিয়ার ডিজাইন। দেখেন এটা হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিয়ার ডিজাইন, যেটা মূলত একটা পেজকে তিন ভাগে ভাগ করার পরে বিভিন্ন ভাগে বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখার যে ব্যাপারটা, এটা হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিয়ার। সো এইটার ডিজাইনটা সহজ, কিন্তু পেজ সেটআপটা কিভাবে করতে হবে এন্ড কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, কোন পেজের নিচে কোন পেজ থাকবে, এই বিষয়গুলো মূলত আমাদের হচ্ছে মেইনলি জানা দরকার। সো আমরা বরাবরের মতো এখান থেকে একটা A4 সাইজের পেজ নিয়ে নিব। গতদিনে আমরা এটা পোর্ট্রেট আকারে নিয়েছিলাম, এন্ড আজকে আমরা এটাকে হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করব। ঠিক আছে, সো যেহেতু এটা তিন ভাগে ভাঁজ হবে, সো অবশ্যই এটাকে আমরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন রাখবো। এন্ড এখান থেকে হচ্ছে আর্টবোর্ড, যেটা দুইটা ট্রাইফোল্ড ব্রোশিয়ার সাধারণত দুই সাইডের হয়ে থাকে, ব্যাক টু ব্যাক হয়ে থাকে। গতদিন আমরা যেভাবে যে ইয়াগুলো ভাগ করছিলাম, আমরা যেমন আমাদের সেফ লাইন, ট্রিম লাইন, তারপরে হচ্ছে সেফ এরিয়া, ট্রিম লাইন এন্ড ব্লেড এরিয়া যেভাবে ভাগ করছিলাম, সেম একই ভাবে ভাগ করতে হবে। সো আমি আজকে আলাদাভাবে এই জিনিসগুলো ভাগ করে দেখাচ্ছি না, যেহেতু গতদিনে দেখানো হয়েছে, ওগুলো নিয়ে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন শুধু একটা পেজকে কিভাবে তিন ভাগে ভাগ করব এবং সেই অনুযায়ী কাজ করব, এই জিনিসটুকু আমরা হচ্ছে করে দিব। সো পেজের যে সাইজ আছে, পেজের মাপে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, স্টকটাকে বন্ধ করে শুধুমাত্র এখানে সলিডটা রেখে দিলাম। ঠিক আছে, একদম পেজ যে মাপে আছে, আমরা যে মাপে পেজ দিচ্ছি ওই মাপে। যদি আপনাদের মাপ মনে থাকে জাস্ট এখান থেকে লিখে নিতে পারেন, অথবা আচ্ছা। সো এরপর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে অবজেক্ট, এন্ড এখান থেকে প্যাথ, তারপরে হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। সেই পেজটাকে আমরা তিন ভাগে ভাগ করব। দেখেন তিনটা কলাম আমরা এখানে ভাগ করব, অলরেডি তিনটা কলামে ভাগ হয়ে গেছে, এবং একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব থাকবে 0.5। ঠিক আছে, হাফ ইঞ্চি দূরত্ব থাকবে। কতদিন বলছিলাম যে ইয়া থাকবে, গাটার যেটাকে বলি আমরা, ব্লেড এরিয়া বা ফাঁকা জায়গা কতটুকু থাকবে, এইটুকু। সো দেখেন এখন তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, আর এই বরাবর হচ্ছে আমরা কিছু আমাদের যে ইয়েগুলো আছে, গাইডলাইনগুলো আছে, গাইডলাইনগুলো এখন বসাই দেব। ঠিক আছে, সো যেহেতু এখানে যে শেপগুলো নিচে, শেপগুলো রাখবো না, শুধু গাইডলাইন বসাবো, গাইডলাইন। আর এই যে সাইডে যে ইয়েটা আছে, আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটাকে আমরা নিচে নিয়ে আসবো। ঠিক আছে, একদম সেম সাইজে একই বরাবর হচ্ছে আমরা নিচে নিয়ে আসবো। রাখতে পারি, সমস্যা নেই। নিচে নিয়ে আসার ফলে দেখেন এখানে কিন্তু আলাদা করে গাইডলাইন দেওয়া লাগলো না, এটা অলরেডি এখানে ভাগ হয়ে আছে। ঠিক আছে, সো সাইডে যেই দাগগুলো দেওয়া লাগবে সেগুলো আপাতত না দিলেও সমস্যা নেই, কারণ আমরা অলরেডি এখানে একটা আইডিয়া করে ডিজাইন করতে পারবো যে কতটুকু জায়গা আমাদের ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, সো যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে সাইডে আলাদা আরেকটা করে লাইন দিয়ে নিতে পারেন, নিজের সুবিধার জন্য, জাস্ট বোঝার সুবিধার জন্য, যে আপনি কতটুকু এরিয়ায় ডিজাইন করবেন। এখানে যে গাইডলাইনটা ব্যবহার করতেছি, এটা শুধুমাত্র নিজের কাজটা যেন নিরাপদ থাকে সেই জন্য, এবং পারফেক্টলি যেন কোনো কিছু বাদ করে না যায়। ঠিক আছে, আচ্ছা এবার চলেন আমরা যে কোনো একটা ডিজাইন এখান থেকে কপি করি, অথবা যে কোনো আইডিয়া অনুযায়ী ডিজাইন করি। আমরা ব্রোশিয়ার গুলো সাধারণত কোন ধরনের কোম্পানিতে বেশি চলে? মেডিকেল এবং রিয়েল এস্টেট, এই জিনিসগুলোতে ব্রোশিয়ার গুলো সবচেয়ে বেশি চলে। আর কিছু কিছু সময় চলে হচ্ছে আপনাদের কোচিং, তারপরে হচ্ছে প্রাইভেট যে টিউশন বা আদার্স যে এগুলো ট্রেনিং সেন্টার গুলো আসছে, সেগুলোতে ব্রোশিয়ার কিছুটা চলে, তবে বেশিরভাগই হচ্ছে ইয়াতে রিয়েল এস্টেটটাই বেশি চলে সবচেয়ে। ঠিক আছে, সো রিয়েল এস্টেট বা কর্পোরেট ব্রোশিয়ার যেগুলো আছে এগুলোতে সবচেয়ে বেশি চলে। সো নরমালি আমরা একটা ডিজাইন যদি করতে চাই, এখানে পেজগুলো আগে ভাগ করে নিতে হবে যে কোন পেজটা
কোথায় থাকবে এটা আমরা একটু নিয়ে আসি স্যাম্পল হিসাবে, একটু বোঝার সুবিধা হবে। দেখেন, সো এই জায়গা থেকে যদি আইডেন্টিফাই করি, আইডেন্টিফাই করলে ব্রাশ করি, আইডেন্টিফাই করেন এখান থেকে যে কালার সিলেক্ট করি আগে একটা লাল কালার। ওকে, সো এখানে পেজগুলো কোনটা কোন জায়গাতে যাবে, ঠিক আছে। সো একদম এটা যেটা, এটা একদম প্রথম পেজ, 1 নাম্বার পেজ, এটা 1 নাম্বার পেজ। তারপরে হচ্ছে এটা হবে 2 নাম্বার পেজ, এটা হবে 2 নাম্বার পেজ, ঠিক আছে। এন্ড এইটা হবে 3 নাম্বার পেজ, এটা হবে 4 নাম্বার, এটা হবে 5, সরি, হ্যাঁ ঠিক আছে, এটা হবে 5, সরি এটা হবে 5 এবং এটা হবে 6। এই হচ্ছে টোটাল 6টা পেজ। সো একটার বিপরীতে আরেকটা ক্রস করে, হ্যাঁ ক্রস করে কিভাবে হবে, যে একদম ফ্রন্টে দেখা যাবে এইটা, ফ্রন্টে এটা দেখা যাবে, এটা দেখা যাবে এবং এটা দেখা যাবে ওই ফ্রন্টের ভাঁজ করার পরে পিছনের যে সাইডটা, ওই সাইডটা দেখা যাবে। এবং এই যে 2 নাম্বার যে জিনিসটা, এই পেজটা চলে আসবে ভাঁজ করলে উল্টে এখানে চলে আসবে। আপনারা সরাসরি সামনে থাকলে কাগজ ভাঁজ করে বিষয়টা ক্লিয়ারলি দেখাইতে পারতাম। সো এটাকে বলা হচ্ছে ইনার ফন্ট, এটা ব্যাক, এন্ড এটা হচ্ছে ইনার ব্যাক, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনসাইডের 1 2 3, ভিতরের সাইডের পেজ যেগুলোকে বলে। সো এটা নরমালি আমরা এভাবে মিল করে ডিজাইন করব, ডিজাইন করার পরে প্রিন্টিং এর সময় আমাদের এই জিনিসগুলো দরকার হয়, যে কোন পেজের বিপরীতে কোন পেজটা থাকবে, এটা আমাদের প্রিন্টিং এর সময় মিল করে দিতে হয়। সেটা আছে সামনের পাশে, যেহেতু আমরা সামনের পাশে পুরোপুরি অর্ধেক বরাবর একটা রেক্টেঙ্গেল নিব, এখানে আমরা অন্যরকম একটা ডিজাইন করব। তো এখানে পেজটা নিলাম, দেখেন এই জায়গাতে যে মাঝখানে ভাগ করছি গাইডলাইনের অর্ধেক বরাবর, কারণ এখান দিয়ে কিন্তু পেজটা ভাঁজ হবে। এই যে ভাঁজ দেখতেছেন না, এই যে ভাঁজ, এই ভাঁজটা হবে এই জায়গা দিয়ে। সো যখন এই জায়গাতে একটা ভাঁজ হবে, এই পেজের আরেকটা অর্ধেকও এখান দিয়ে ভাঁজ হবে, আরেকটা অর্ধেক এখান দিয়ে ভাঁজ হবে। তো সেই সময় এই দুইটা ভাঁজের মাঝখানে যেন কোনো প্রকার কোনো কন্টেন্ট না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো সেই জন্য কন্টেন্ট বলতে হয়তো বা কোনো টেক্সট না থাকতে পারে, নর্মালি শেপ থাকতে পারে, শেপ থাকলে সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু কোনো লেখা কন্টেন্ট বা ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট যেন এখানে না থাকে, এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম ব্যাক সাইড। এরপরে যেটা আছে, এটা হচ্ছে ইনার ব্যাক বা ইনার ফ্রন্ট, সরি। এই মনে করেন যে 3টা পেজ। সো এখানে আমরা ডিজাইন করি, এগুলোতে কালার দিব না, কালার পরে দিব। এখানে এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে এরকম নিয়ে আসি, এটারে ঘুরাই দিয়ে এই পাশে ডিজাইন, যে কোনো ডিজাইন হইতে পারে, আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন। আমি জাস্ট আমার যতটুকু মন চাচ্ছে আমি সেই অনুযায়ী এখানে ডিজাইন করার চেষ্টা করছি। ভালো লাগতেছে না, উপর অংশটা ফাঁকা থাক, ফাঁকা বলতে এখানে একটা লোগো বসাবো। আমরা এখানে একটা রিয়েল এস্টেটের ডিজাইন করব। সো রিয়েল এস্টেট কোম্পানির লোগো, লোগোটা বসাই দিলাম কোম্পানির একদম উপরে। এই জায়গাতে হচ্ছে নাম লিখি, কি কোম্পানি, মনে করেন যে আমাদের রিয়েল এস্টেট লিমিটেড অথবা ঢাকা রিয়েল এস্টেট, ঢাকা রিয়েল এস্টেট লিমিটেড। এটা হচ্ছে কোম্পানি, যেহেতু নাম, এটা একটু বড় সড়ো থাকতে হবে। এটা আমরা এরকম, ফন্ট সাইজটা হচ্ছে পারপাস করে রিয়েল এস্টেট লিমিটেড লেখাটাকে চাইলে রুলার কত ইঞ্চি, রুলার গুলা হচ্ছে 1/2 ইঞ্চি করে নিতে হবে। তো ব্রোশারের ফন্ট সাইজটা সবসময় চেষ্টা করতে হয় হচ্ছে
একটু ক্লিন ডিজাইন, মানে মানুষ যখন জিনিসটা হাতে নেবে, ব্রুশে একটা হাতে নেবে, একদম শুরুতে যেন হিজিবিজি কোনো কিছু তার ফিল না হয়, এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করতে হবে। যেমন এখানে আমরা একদম মিনিমাল একটা জিনিস রাখার চেষ্টা করছি, এর ভিতরে আমরা একটা ছবি দিব এখন, ঠিক আছে? স্লোগান এখানে হচ্ছে একটা ছবি দিব, আর নিচেই হচ্ছে অ্যাড্রেস গুলো লিখে দিব। সো রিয়েল এস্টেটের একটা ইমেজ নিয়ে আসি, রিয়েল এস্টেট ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিয়েল এস্টেট ব্যাকগ্রাউন্ড, রিয়েল এস্টেট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা এই ইমেজটা, একটু হাই রিস্ক বিল্ডিং গুলা হচ্ছে দেখতে ভালো দেখা যায় ব্রুশিয়ারে, তারপরেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদিও ডিজাইন করতে হবে। এন্ড এখানে দেখেন আমরা এই ছবিটা সরাসরি এই জায়গাতে বসাবো না, এই সাইডে এখান থেকে ইয়াতে নিয়ে আসি, ফাঁকা জায়গা নিয়ে আসি, আগের দিন দেখাইছিলাম। সো ফাঁকা জায়গাতে আমরা ক্লিপিং মার্কস করব জিনিসটাকে, ক্লিপিং মার্কস করার জন্য কি শেপটা থাকবে উপরে, এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফর্ম, শেপটা থাকবে উপরে এবং যে ইয়াগুলো আছে অবজেক্টটা থাকবে নিচে। সো দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ক্লিপিং মার্কস করব, এন্ড এই জিনিসটা যেখানে বসাইতে চাই ওই জায়গাটা দুইটা একসাথে সিলেক্ট করব, ঠিক আছে? সো দুইটা একসাথে সিলেক্ট করার পরে যেখানে বসাইতে চাই ওই জায়গার উপর আরেকটা যদি ক্লিক দেই, তাহলে দেখেন এটা পজিশনটা লক হয়ে যায়, ঠিক আছে? পজিশনটা লক হয়ে যাওয়ার পর এখন আমরা যদি অ্যালাইন করি নরমালি, এই অ্যালাইন করলে ওইটা যেখানে থাক ওই জায়গা থেকে অটোমেটিক্যালি এখানে চলে আসে বসবে। এরপরে আমরা অপোসিটি থেকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে দেখেন খুব সুন্দর একটা অপোসিটি ক্রিয়েট হবে, ঠিক আছে? সো যদিও লোগোর কালারের সাথে কালার মিলতেছে না, সাইড লোগোর যদি ইমেজ ট্রেস করে ফেলাই, সুন্দর গ্রুপ মোটামুটি। এখন লোগোর কালারটা চেঞ্জ করে দিলে, এটার কালার হচ্ছে এরকম দিয়ে দিই আইকনের, এটার কালার দিয়ে দিই এটা, পারফেক্ট একটা। যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি, এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এই জায়গাতে আমরা একটা শেপ নিতে পারি লোগোটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এখানে এরকম ভাবে টেক্সটটাকে জাস্ট সাদা কালার করে দিলে আগের চেয়ে একটু ভালো দেখা যাবে। আচ্ছা, এবার এই জায়গাতে কিছু টেক্সট লিখতে হবে, যেহেতু আমাদের কাছে সেরকম কোনো টেক্সট নাই, আমরা ডেমো টেক্সটের জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, আপনাদেরকে আগে দিয়েছিলাম কিনা বা আপনারা অবশ্যই আগে থেকে জানেন, লরেন ইপসন। সো এখান থেকে আমরা চাইলে ডেমো টেক্সট এখান থেকে যে কোনো টেক্সট যেটা কপি করে ডেসক্রিপশন বসাই দেন, ডেসক্রিপশনটা অবশ্যই টেক্সট এরিয়ার মধ্যে বসাবেন বা এখান থেকে টেক্সট বক্স করে নিয়ে বসাইতে হবে। মনসেরাত, এখান থেকে মিডিয়াম 0 এন্ড ফন্ট সাইজটা 13 বাবা, মিনিমাম একটা সাইজ করে নিয়ে ক্লিপিং মার্কসটার অপাসিটি আচ্ছা সমস্যা নেই, আমি আমার মতো করি, আপনারা আপনাদের মতো ট্রাই করেন। এটাকে সেন্টার করে দিই এখান থেকে। আচ্ছা, আর এই জায়গাতে হচ্ছে সরি, এখানে
এখানে আর একটা লেখা লিখবো হচ্ছে আপনার হোম দায়িত্ব আমাদের বাড়ি কি যেন লেখে না, your dream home. your dream লেখাটাকে আমরা একটু ছোট করে দিই, লোয়ার কেস করে দিতে পারি, এই মার্কটাকে বড় করে দেন। এগুলোকে টেক্সট লেকচার লাইন, ঠিক আছে। your dream home এই টাইপের জিনিসটা জাস্ট এখানে হচ্ছে একটু মাথাটাকে ক্লিয়ার রাখবো। কি ব্যাপার, আপনারা আঁকাআঁকি করতেছেন কেন এখানে? কার ব্যাকগ্রাউন্ডে কি আসতেছে? আচ্ছা, এই জায়গাতে হচ্ছে আমরা লোকেশনটা অ্যাড করে দিতে পারি। মানে লোকেশনটা অ্যাড করার জন্য এই জায়গাটা একটা ফাঁকা কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখানে যেহেতু আমাদের লোগোর কালার এটা ব্যবহার করছি, জায়গাটাকে জাস্ট এখান থেকে মাস্কিং করে দিই, ঠিক আছে। এই কর্নারটা এবং এই কর্নারটা, সো ডিজাইনের কনসেপ্ট আপনি যেরকম করবেন আপনার ডিজাইনটা কিন্তু সেরকম সুন্দর হবে। এখানে কারোর কোনো আলাদা আলাদা ভাবে হাত হাত নাই, আপনার আইডিয়া যেরকম হবে সেরকম ভাবে করবেন। এন্ড এখানে হচ্ছে আমরা লোকেশনটা বসাই দিব। সো আমাদের লোকেশন হচ্ছে আমাদের লোকেশন এই যে এখানে কপি করব এটা, লোকেশনের আইকনটা এখানে নিয়ে এসে এখন বসাই দিলে হচ্ছে, আইকন না দিলেও সমস্যা নেই, এমনিতে দেখতে খারাপ লাগতেছে না। ঠিক আছে, ক্লিপিং মার্কস আর্টবোর্ডের বাইরে থেকে করে নিলে সুবিধা কি, সেটা হচ্ছে এই জায়গাতে আমি ইজি বিজি কাজ করতে চাচ্ছি না, এটাই হলো সুবিধা। তাছাড়া এখানে স্পেশালিটি কোনো নাই যে আপনি বাইরে থেকে করে নিলে আপনার ফাইলের সাইজ কম হবে বা আপনার এখানে কোনো বেনিফিটস হবে, এই ধরনের কোনো কিছু নাই। এটা সম্পূর্ণ যার যার কাজের পদ্ধতি। আপনার কাজের পদ্ধতি যেরকম আপনি সেরকম করবেন, বা আমার কাজের পদ্ধতি যেরকম সেরকম আমি করবো। এটা সুবিধা নিজের কাছে, আপনি কিভাবে কি করবেন না করবেন এটা। আচ্ছা, ব্যাক সাইডে যেটা থাকবে এটা একদম সম্পূর্ণ পিছনের সাইডে থাকবে। পিছনের সাইডেটা আমি পুরো এই ধরনের কালারফুল করে দিচ্ছি, এবং এই জায়গাতে থাকে সাধারণত কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো আছে, এই কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এখানে থাকে। সো প্রথমত হচ্ছে গেট ইন টাচ যেটা আছে এটা দিতে পারি। Recording stopped.
স্ক্রিনে কেউ দাগাদাগি করার দরকার নাই। Recording in progress. আচ্ছা, এখানে চাইলে কিছু অ্যাবস্ট্রাক্ট টাইপের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, অথবা কিছু টেক্সচার প্যাটার্ন টাইপের কিছু জিনিসপত্র ব্যবহার করতে পারি। যেহেতু এটা একটা রিয়েল এস্টেটের হবে, সো রিয়েল এস্টেটের কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, অথবা প্লেন জিনিসটা ব্যবহার করতে পারি। এখানে যে জিনিসটা আমরা বের করছিলাম রিয়েল এস্টেট ব্যাকগ্রাউন্ড, এর ভিতরে দেখেন রিয়েল এস্টেট ব্যাকগ্রাউন্ড। এখানে হচ্ছে যদি লাইন আর্ট লিখে সার্চ করি, রিয়েল এস্টেটের অনেক বিল্ডিং এর লাইন আর্ট পাওয়া যায়, ঠিক আছে, এই ধরনের লাইন আর্ট। সো এই লাইন আর্ট গুলো যদি আমরা ব্যাকগ্রাউন্ডে বা পিছনে কোথাও ব্যবহার করি, দেখতে আরেকটু প্রিমিয়াম লাগে জিনিসগুলো। আপনারা চাইলে এই ধরনের জিনিসপত্র ব্যবহার করতে পারেন। আর আরো একটা বিষয়, যদি আপনারা চান যে এই ধরনের জিনিসগুলো বানাই আপনারা সেল করবেন, এগুলো কিন্তু সব স্টক মার্কেটের জিনিসপত্র, চাইলে আপনারা সেলও করতে পারেন, ঠিক আছে। তো এটা আপাতত এখানে নিয়ে আসি, স্ট্রেস করে নেই। স্ট্রেস কিছুই তো দেখা যায় না। সো স্ট্রেস প্যানেলের মধ্যে আসেন, আর এখান থেকে আমরা হচ্ছে সিলুয়েট সিলেক্ট করে দিই। সিলুয়েট সিলেক্ট করলে মোটামুটি সাদা কালো যে জিনিসগুলো আছে এগুলো চলে আসবে। অ্যাডভান্স থেকে ইগনোর হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো এক্সপ্যান্ড করে বিষয়টারে এই জায়গাতে সাদা কালার দিয়ে বসাই দেন। তো এই যে জিনিসটা এখানে দিলাম, এটা চাইলে আমরা পুরো পেজ জুড়ে রিপিট করতে পারি। আই মিন এদিক থেকে শুরু হয়েছে যে কোনো জায়গাতে, এখানে যেমন শেষ করে দিলাম এই পাশে যেহেতু শেষ হচ্ছে না, সমস্যা। আচ্ছা, ডিজাইন কি পুরোটাই করে দেখাবো নাকি আপনারা বাকিটুকু কমপ্লিট করতে পারবেন? পুরো ডিজাইনটা আমার মনে হয় না করে দেখানোর দরকার আছে। আচ্ছা, করি, বেশি সময় লাগবে না। contact us, অনেকেই পারবে, পুরোটা ডিজাইন দেখানোর প্রয়োজন হয় না, তারপরও। আচ্ছা, কন্টাক্ট আস এই জায়গাতে হচ্ছে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তারপরে আদার্স যা যা লাগে ওই জিনিসগুলো পর্যায়ক্রমে এখানে যেরকম দেওয়া হয়েছে। হচ্ছে স্ক্যান টু ভিজিট, এখানে হচ্ছে আমরা একটা দিয়ে দিব, কিউআর কোড দিয়ে দিব, ঠিক আছে। সো কিউআর কোড জেনারেট করার জন্য আমরা যদি জেনারেট করতে চাই, এটার নাম কি ইলাস্ট্রেটরে আমরা কিউআর কোড জেনারেট করতে পারি। তার জন্য হচ্ছে একটা প্লাগইন আছে, এক মিনিট আমি প্লাগইনটার নামটা দেখে নিই, আমার ঠিক মনে নাই এই মুহূর্তে। ওকে, প্লাগইন দিয়ে আমরা পরে দেখব না, আপাতত আমরা জেনারেট করার জন্য এখান থেকে যে কিউআর কোড জেনারেটর আছে না, কিউআর কোড জেনারেটর, ফ্রি জেনারেটর, এখান থেকে এই জায়গা থেকে আপনি যে কোনো কিছু কিউআর কোড বানিয়ে নিতে পারেন, যেমন পিডিএফ, কন্টাক্ট, প্লেন, টেক্সট মেক্স, হাবিজাবি যা আছে। এখানে মনে করেন আমার ওয়েবসাইটে আমি কিউআর কোডটা জেনারেট করলাম, এটা হইছে। এটা নরমালি আমরা সেভ করে নিব এখান থেকে, অথবা কপি করে নিব, ঠিক আছে। যে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল কপি হয়েছে, ইমেজটা এখানে নিয়ে আসেন। দেন সাদা ইমেজ আছে, আপনি এই যে এখানে যে কিউআর কোডটা আছে
সরি, এখানে যে এদের ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্ক চাইলে রিমুভ করে নিতে পারেন। এটা ইমেজ ট্রেস করতে হবে। ঠিক আছে, ইমেজ ট্রেস করলে খুব বেশি পরিবর্তন হয় না। দেন আনগ্রুপ করে আপনি এই জায়গা সহ যা আছে এগুলো ডিলিট করে দিতে পারেন। তারপরেও কাজ হবে, আশা করা যায়। স্ক্যান করেন কেউ একজন, কাজ হবে। ঠিক আছে, পুরো জিনিসটারে আমরা হচ্ছে ইয়া করি, কন্ট্রোল দিতে পারার আলাদা একটা গ্রুপ করে এখন যে কোনো কালারে দিতে পারবো। চাইলে ইয়েলোর উপরে সরাসরি সাদা কালার দিতে পারি, স্ক্যান ফর ভিজিট, অথবা এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটাও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশনের এখানে ইমেইল, প্রথমত ইমেইল, ফোন, ওয়েবসাইট এন্ড হচ্ছে লোকেশন, এই চারটা জিনিস এখানে ব্যবহার করতে হবে। তো এই চারটা জিনিসের মধ্যে আমরা অবশ্যই আইকন দিব, সবগুলোতে আইকন ব্যবহার করব। আমি আইকন ডাউনলোড করলাম না, আইকন ব্যবহার করলাম না, এখানে নাম্বার গুলো বসাই দিলে হবে মোটামুটি। ওকে, আচ্ছা, এবার পিছন সাইডে যেটা আসতেছে এটা থাকে, এটাকে বলা হচ্ছে ইনার ফন্ট, যেটা 3 নাম্বার পেজ হিসাবে থাকে। ইনার ফন্ট মানে আপনি যখন ব্রুশে একটা ভাঁজ খুলবেন, একদম প্রথমে তো এই যে ডিজাইনটা আছে এটা প্রথমে থাকবে, এন্ড এটা ভাঁজ করার লাস্টে থাকবে এটা, এন্ড খোলার পরে প্রথম যে জায়গাটা থাকবে ওই জায়গাটা থাকে হচ্ছে এখানে, মানে এই ভাঁজের পরে এটা থাকে। সো এই জায়গাতে সাধারণত কি ধরনের ইনফরমেশন থাকে, এখানে থাকে হচ্ছে আপনার এই কোম্পানির গুরুত্বপূর্ণ কোন একজন ব্যক্তির কোন একটা বয়ান বার্তা, কথাবার্তা, এই জিনিসগুলো এখানে থাকে সাধারণত। যদি এটা মনে করেন যে কোনো কোম্পানির সার্ভিস হয়। আর যদি রিয়েল এস্টেটের হইলে এখানে দিতে পারি আমরা বেস্ট সেলিং কিছু ঘর বা বেস্ট সেলিং কিছু হোমের একটা ইয়া দিয়ে দিলাম। এখানে ছবি দিব, অবশ্যই ছবি, একটা রেক্টেঙ্গেল না, এবং রেক্টেঙ্গেলটা একটু স্টাইলিশ ওয়েতে এখানে প্রেজেন্ট করি। এটারে হালকা একটু বাঁকা করবো, এই কর্নারটা একটু উপরের দিকে উঠাই দিলাম। ঠিক আছে, এবং সবগুলো কর্নার হালকা একটু রাউন্ড করে দিলাম। এই জিনিসটাকে আরেকটা এখানে নিয়ে আসি, রাইট ক্লিক করে এটা ট্রান্সফর্ম করে দিব রিফ্লেক্ট। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমরা আমাদের বেস্ট সেলিং যে হোমটা আছে এখানে দিই হচ্ছে বেস্ট সেলিং। বেস্ট সেলিং যে সার্ভিসটা এটা আমরা এখানে লাস্ট পেজ, যেন পেজটা খোলার সাথে সাথেই বেস্ট সেলিং জিনিসটা তার চোখে চোখে পড়ে। ঠিক আছে, সেই জায়গাতে ভালো ভালো দুইটা ইয়া দিয়ে দিই, বিল্ডিং এর ছবি দিয়ে দিই। একদম ব্রোশিয়ার ডিজাইন খুবই সহজ, শুধু বাইসে বাইসে ছবি ঢুকাবেন। এখান থেকে সাইজ যেহেতু লম্বা নিব, সো সাইজটা হচ্ছে যদি স্টোরি সাইজ, স্টোরি সাইজ না তো, নাম হচ্ছে এরকম ইমেজ। ওকে, যা পাওয়া যায় আপাতত দিয়ে দিই, সমস্যা নেই। এটারে কপি করেন, কপি ইমেজ, এখান থেকে হচ্ছে এটারে অবশ্যই বাইরে থেকে বসাবো। বাইরে থেকে বসানোর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা এর সাইডে চাইলে আরো কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি। যেমন যেটাতে আমরা অলরেডি ক্লিপিং মার্কস করে ফেলতেছি, এই শেপটারও কিন্তু আর আপাতত কোনো কাজ করতে পারবেন না। কিন্তু যদি আপনি এটা অন্য শেপের উপরে দেন, চাইলে এটাকে হালকা একটু ছোট করে নিচে যেটা আছে এটার আপনি একটু কালারফুল করতে পারেন। ঠিক আছে, একটা স্ট্রোক টাইপের জিনিস আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। আর যদি সরাসরি এটার উপরে ব্যবহার করতে হয়, তারপরেও আবার ওই আগের শেপটা কপি টপি করে নিয়ে এসে তারপরে ব্যবহার করতে হবে। সো একটু প্যারাদায়ক জিনিস। আমরা এটাকে সহজ করার জন্য ক্লিপিং মার্কস আলাদা জায়গা করে সেটা বসাইতে পারি।
দুইটাতে দুই কালার রাখলাম। আর এই জায়গাটা হচ্ছে আমরা একটু ডেসক্রিপশন লিখে দিলাম যে কোনো কিছু। এটা হচ্ছে আমাদের একটা পাশ ডিজাইন করা শেষ। এখন বাকি যে পাশটা আছে এই পাশে এটা যেহেতু ইনসাইডে থাকবে, টোটাল জিনিসটা ইনসাইডে থাকবে, আমরা চাইলে একটা পেজের সাথে আরেকটা পেজের কানেকশন রাখতে পারি অথবা আলাদা আলাদা ভাবে সার্ভিসগুলো বসাই দিতে পারি। যেমন এখানে আওয়ার সার্ভিসে যা যা আছে, তারপরে কেন আমাদের কাছ থেকে নিবেন এই জিনিসগুলা, মাঝখানের কোন শ্যাডোগুলো কিভাবে দিবেন, এটা তো মকআপে বসানো হয়েছে, এখানে কোনো শ্যাডো নাই। ডিজাইনটা সরাসরি আমি যা দেখাইলাম এরকমই ডিজাইন হবে। আমরা যখন ফটোশপে মকআপ করব তখন বাকি একদম রিয়েলিস্টিক এইভাবে প্রেজেন্টেশন করে দেখাবো, ঠিক আছে? সো মকআপ ছাড়া এগুলো রিয়েলিস্টিক প্রেজেন্টেশন হয় না। সো যেটা বলছিলাম যে নিচের যে এগুলো আছে, তিনটা পেজ আছে, এই তিনটা পেজে আদার সার্ভিসগুলোকে বসাই দিলে মোটামুটি আমাদের ডিজাইন শেষ। আমি উপরেরটাকে জাস্ট গ্রুপ করে নিচে নিয়ে এসে বসাই দিলাম, যেহেতু পুরোপুরি ডিজাইন করতে গেলে আরো 20 মিনিট সময় লাগবে। সো আমি চাচ্ছি না ওই জিনিস আবার আলাদা করে ডিজাইন করি। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রোশিয়ার ডিজাইন। সো ব্রোশিয়ার ডিজাইনের মেইন কাজটা হচ্ছে আপনার পেজটাকে ডিভাইড করা, পেজটাকে আলাদাভাবে ভাগ করা, এটা হচ্ছে ব্রোশিয়ার ডিজাইনের মেইন কাজ। তারপর আপনি ডিজাইনের কানেক্টিভিটি, একটা পার্টের সাথে আরেকটা পার্টের কানেকশন রাখা। সো কানেকশন রাখার জন্য আমরা সিমিলার শেপ ব্যবহার করি, সিমিলার কালার ব্যবহার করি এবং সিমিলার ফন্ট লেআউট ব্যবহার করি, ঠিক আছে? এই জিনিসটুকু আমরা করব, তাহলে আমাদের কানেক্টিভিটিতে থাকবে ভিতরে, ওকে? এরপরে আরেকটা জিনিস দেখে আমরা আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে বাইফোল্ড ব্রোশিয়ার। সো ব্রোশিয়ার কিন্তু দুই ধরনের হয়, একটা ট্রাইফোল্ড এবং আরেকটা বাইফোল্ড। সো ট্রাইফোল্ডটা দেখালাম 3 ভাঁজ, এবং বাইফোল্ড ব্রোশিয়ার যেটা বইয়ের মতো দেখতে, হ্যাঁ, যে বইয়ের মতো দেখতে দুই ভাগ যেটা হয়, A4 সাইজের পেজটা দুই ভাগ। অনেক সময় গল্পের বই দেখেন একটু ছোট ছোট সাইজের, সেম ভাবে পেজ নেবেন এবং সেম ভাবে পেজটাকে দুইটা রূপে ডিভাইড করে তারপরে হচ্ছে ডিজাইন করবেন। এখানে দেখেন এই যে কানেক্টিভিটি যেটা বলছিলাম, যে আপনার ব্রোশিয়ার ডিজাইনের মেইন জিনিসটা হচ্ছে একটা সাইডের সাথে আরেকটা সাইডের কানেক্টিভিটি, কালারের কানেকশন বা সিমিলারিটি, রিপিটেশন যেটাকে বলে। আমরা থিওরি প্রিন্সিপালসে পড়ার সময় পড়ছিলাম যে রিপিটেশন। সো রিপিটেশন জিনিসটা যেন থাকে, সেম কালার, সেম ফন্ট, সেম স্টাইল, এই জিনিসটা হচ্ছে রিপিটেশন। সো এই কয়েকটা জিনিস রাখলে মোটামুটি একটা ব্রোশিয়ার খুব ভালো মতো ডিজাইন করা যায় বা ভালো ডিজাইন করা সম্ভব। সো এটা যেহেতু একটা প্রিন্টিং এলিমেন্ট, বলছিলাম প্রিন্টিং এলিমেন্টের ডিমান্ড কখনো কমে না। সো এই ক্যাটাগরিটা নিয়ে আপনারা কাজ করতে পারেন চাইলে। ব্রোশিয়ার ডিজাইন, সিঙ্গেল যে ফ্লায়ার ডিজাইনগুলো, এই সিঙ্গেল ফ্লায়ার ডিজাইনগুলো যে পরিমাণে চলে তার চেয়ে বেশি চলে আছে ব্রোশিয়ার ডিজাইনটা, ট্রাইফোল্ড এবং বাইফোল্ড ব্রোশিয়ার। তারপরে হচ্ছে ম্যাগাজিন বা এই যে এটা বানিয়ে দেখাবো। এটা বানানোর কি আছে, পেন টুল দিয়ে শেপ দিবেন আর হচ্ছে কালার দিবেন, গ্রেডিয়েন্ট কালার। এটা তো দেখানোর কিছু নেই আলাদা করে, ঠিক আছে? এখানে জটিল কোনো কিছু নেই। সেই শেপ টেপ গুলা, টুলস এর কাজ যখন শিখছেন সবগুলো আপনারা শেপ গুলা বানাইতে পারবেন। নিজেরা যদি এই ধরনের ডিজাইন দেখে এখনো বানানোর সাহস না পান, তাহলে বুঝবেন আপনার কতটুকু প্র্যাকটিসের প্রয়োজন। আমি আপনাদের যে কোনো কাজ করে দেখাইলে সেটা সবচেয়ে সহজ লাগবে, একদম সহজ। আমি যে ডিজাইনই করে দেখাই, 1000 কঠিন ডিজাইন করে দেখালেও সহজ লাগবে আপনাদের, ঠিক আছে? আপনাদের কাছে মনে হবে কত সহজ। সো আপনারা নিজেরা ট্রাই করবেন, ট্রাই করার পরে যদি না পারেন, কোথায় কোথায় সমস্যা ফিল করতেছেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। গণহারে সব ডিজাইন দেখাই দিয়ে কিন্তু মানে ডিজাইনার বানানো সম্ভব না। অনেস্টলি বলতে গেলে আমাদের যেভাবে ক্লাস হয় সরাসরি 8 ঘন্টার 1 ঘন্টা প্র্যাকটিক্যালি, 1 ঘন্টা হচ্ছে আমরা লেকচার করি এবং বাকি যে 5-6 ঘন্টা সময় পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের পিছনে ব্যয় করি। কারণ আপনি শেখার চেয়ে যদি প্র্যাকটিস কম করেন, কোনোদিনও ওই শেখা কাজে লাগে না, বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে। ওই যে আগের দিন কে যেন বলছিল যে ডিজাইন আইডিয়া আসতেছে না বা ডিজাইন ভালো হচ্ছে না, মিলতেছে না। সো এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই আপনার প্র্যাকটিসের গাফিলতি থাকে, ঠিক আছে? প্র্যাকটিসের গাফিলতি থাকলে মনে করেন যে আপনার ডিজাইনটা ভালো হবে না। মাঝখানে এখানে কোনো শ্যাডো নাই, এখানে পুরো জিনিসটাই মকআপ করা, এবং আমরা মকআপ ফটোশপের ক্লাসে দেখব। ফটোশপ ইলাস্ট্রেটর একসাথে এলোমেলো করে দেখার দরকার নাই। যতটুকু বানাইছি আমি এখানে এই ধরনের ব্যাক টু ব্যাক বা দুই সাইডের পেজ আপনারা বানাবেন এবং এটাকেই সেভ করবেন, এটাকেই জেপিজি মে সেভ করবেন, ঠিক আছে?
আর বাকি যতটুকু দেখানো ইয়ে করা আছে পুরোটাই হচ্ছে রেকর্ডিং ক্লাসে আছে, ওখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, বলেন নাজিমা সুলতানা কি নাজমিন সুলতানা বলেন। আর নাজনীন সুলতানা। স্যার আমি চ্যাট বক্সে তো ঢুকতে পারতেছি না, অ্যাটেন্ডেন্সও দিতে পারতেছি না, তো কালকেও দিতে পারি নাই। অপাসিটি চেঞ্জ করতে পারেন অথবা আপনি ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে এখানে ইমেজ ইয়ে করতে পারেন, ভিতরে বসাই দিতে পারেন। যেমন এখানে এই যে ইমেজটা এখানে উপরে বসানো হয়েছে, এই ইমেজটা যদি আমরা ব্লেন্ডিং অপশন থেকে অপাসিটি এখানে ইয়ে করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখেন অপাসিটিটা কমে যাবে। এগুলো খুবই বেসিক জিনিস। আচ্ছা, তো আপনারা একটু প্র্যাকটিস করেন, নিজেরা প্র্যাকটিস করেন, আশা করি দ্রুত ভালো কিছু করতে পারবেন যদি নিয়মিত প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস না করলে আসলে আপনাদেরকে কোনো কিছুই শেখানো সম্ভব না। কি করবো আমরা, একবার ফাইলটা তো রেডি করে তার কাজ ইন্টারনেটের সমস্যা মানে কোথায় আটকে যাচ্ছে? কথা বুঝতেছি না, আটকে যাচ্ছে। স্যার আমি বলতেছি মানে আমি যে ডিজাইনটা তৈরি করে দিব এটা তো নিয়ে কাস্টমার প্রিন্ট করবে, মানে কাগজটা বের করবে প্রিন্টারের মাধ্যমে বা বড় মেশিনের মাধ্যমে, মানে ওইটার জন্য আমরা কি ফরম্যাটে সেভ করব আর প্রসেসটা কি ফরম্যাটটা? প্রিন্টের জন্য আপনি এই ফাইলটাকে হচ্ছে ইপিএস ফাইলে সেভ করবেন, এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে দেখেন ইপিএস যে ফরম্যাট আছে এই ফরম্যাটে সেভ করবেন, এবং এখান থেকে হচ্ছে এই যে 2010 সিলেক্ট করবেন, ঠিক আছে, অথবা পিডিএফ ফাইল সিলেক্ট করবেন। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে সে কোন ধরনের ফাইল চাচ্ছে। যে কোনো ফাইল সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাজ থেকে এই ফরম্যাটগুলো দেখেন, এআই, পিডিএফ, ইপিএস, এসভিজি বা আদার্স যে কোনো ফরম্যাট লাগবে এটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে তার কোন ফরম্যাট দরকার। নরমালি যদি বলে না দেয়, আপনি সরাসরি যেটা ইপিএস দেখালাম ইপিএস ফরম্যাটটা সেভ করে তাকে সেন্ড করে দিতে পারেন, এবং সেন্ড করার আগে অবশ্যই টেক্সটগুলোকে আউটলাইন করে দিতে হবে। স্যার আরেকটা জিনিস এখানে হচ্ছে যে আপনার যে ব্লেন্ড অপশন আর একটা হচ্ছে অফসেট, এই দুইটা কি একসাথে ইউজ করতে হয় নাকি? মানে কোন blend অফসেট option? করলে ভিতরে হয় মার্জিনটা, আর ব্লেন্ড করলে বাহিরে হয়, দুইটা কি একসাথেই করতে হয় নাকি ডিজাইনের ক্ষেত্রে? এই জিনিসটা আপনাকে কে এই জিনিসটা আপনাকে কে শিখাইছে যে অফসেট করলে ভিতরে হয়, ব্লেন্ড করলে বাইরে হয়? এটা আগে আমার বলেন, এটা আপনি কোথা থেকে শিখছেন? স্যার এটা আমি জানি না সত্যি, কিন্তু এটা ভিতরে হয় আর কি, দেখা যায় এইভাবেই, কিন্তু বাইরে মাইনাস দিলে প্লাস মাইনাস আছে আর কি, এখানে আপনি কি জানতে প্লাস চাচ্ছেন দিলে সেটা আমাকে শুনুন, আমি বলি, প্রশ্ন ক্লিয়ার প্রশ্ন করবেন। আপনি কি জানতে চাচ্ছেন সেটা জিজ্ঞাসা করবেন, কি দিলে কি হয়, কি দিলে কি হয় না, এটা আপনার জানার বিষয় না। আপনার মানে যে জিনিসটা আপনি বুঝেন না, আমি যদি প্রিন্ট রেডি একটা মানে ফাইল তৈরি করি বা ছবির জন্য, আমি কোনটা ইউজ করব, মানে এটাই জানতে চাইতেছি। আমি তো ব্লেন্ড বললাম অপশন সেই- নাকি মানে দোনটাই দিতে হয় নাকি, ওইটাই জানতে চাইতেছি নাকি আমি আপনার একটা? প্রশ্ন বুঝ নাই। প্রিন্টের জন্য ব্লেন্ড অপশনের কোনো, এখানে তো ফাইল সেভ করার জন্য ব্লেন্ড অপশন বা আপনার অফসেটের তো কোনো ইয়া নেই, প্রয়োজন নেই। না না স্যার ওইটার জন্য না, মানে এইটা তো প্রিন্টিং করার পরে এটা কাটা হয় পেপারটা, যদি ভিজিটিং জি। কার্ড হয় বা কিছু, তা কাটার জন্য যে জায়গাটা রাখে আর কি, অতিরিক্ত জায়গাটা, ওইটাই বলতেছি। তো ওই ওইটার জায়গাটা তো জন্য আমরা রাখছি, ওই জায়গাটা তো আমরা এই যে এখানে ভাগ করে রাখছি না, চারপাশে পয়েন্ট, এই যে 0.5 এই যে হাফ ইঞ্চি করে জায়গা তো সব জায়গাতে ছেড়ে দিয়ে দিয়ে কাজ করছি। সো এখন যদি প্রিন্টিং করা হয়, কাটিং করা হয়, so আমাদের এলিমেন্ট গুলো তো ইয়াতে যাবে না, এর মধ্যে যাবে না। আপনি কি গত ক্লাসে ছিলেন, গতকালকের ক্লাসে জয়েন করছিলেন? জি স্যার গতকালকে জয়েন করছি, কিন্তু নেটের সমস্যার কারণে পুরোটা করতে পারিনি। হ্যাঁ, গতকালকের ক্লাসটা দেখবেন, ওখানে ক্লিয়ারলি সবকিছু প্রিন্টিং এরিয়া বা আদার্স যা যা ছিল সবকিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রিন্টিং এলিমেন্ট ডিজাইনের জন্য কিভাবে পেজ ভাগ করবেন, আপনার সেফ এরিয়া, ট্রিম লাইন বা যা যা লাগে, ব্লেড যা লাগে, প্রত্যেকটা জিনিসই যেখানে দেখানো হয়েছে, ঠিক আছে। জি তো স্যার। এই জন্য এই ডিজাইনের জন্য নতুন করে আর ওই একই জিনিস রিপিট করা হয় নাই। হয়তো আপনি গতকালকে ওই জিনিসটা মিস্টেক করছেন, যে কারণে এই প্রশ্নগুলো করতেছেন।
সো গতকালকে ক্লাসটা দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনি প্রিন্টিং এর জন্য ফাইল রেডি করবেন এবং কোন কোন জায়গা ছাড়বেন বা রেখে দিবেন, এটা আপনি গতকালকে ক্লাসটা একটু দেখেন কাইন্ডলি, তাহলে আচ্ছা, বুঝতে পারবেন। ধন্যবাদ স্যার। বুঝতে পারছি স্যার। আর গতকালকে আমি মানে অ্যাটেন্ডেন্স শিটে করতে পারিনি, এটা কি কোনো ইফেক্ট পড়বে নাকি? না, সমস্যা নেই। ঠিক আছে। পিঙ্কার সরকার বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে এই যে বিলিড এরিয়াটা আমরা কি ডিজাইন করার সময় বিলিড এরিয়া সহ হচ্ছে আর্ট নিতে পারবো ব্যাকগ্রাউন্ড? ব্লেড এরিয়াটা যদি পেজের নেওয়ার সময়, আর্টবোর্ড নেওয়ার সময় ব্লেড এরিয়া নেন, তাহলে ডিজাইন ব্লেড এরিয়া বাদ দিয়ে করতে হবে। আর যদি আপনি ব্লেড এরিয়া বাদে করেন, পেজ নেন, তাহলে চাইলে ব্লেড এরিয়ার জন্য আলাদা 0.25 রাখতে পারেন, জায়গা সেভ রাখতে পারেন। সাধারণত ব্লেড এরিয়াটা ধরা হয় না, ঠিক আছে। আপনার ট্রিম লাইন এবং সেফ জোন, যেটা ট্রিম লাইন এবং সেফ জোন, এই দুইটা ধরা হয়। যেমন এই যে এটা ট্রিম লাইন, ড্র করে দেখাই, এই যে এটা হচ্ছে ট্রিম লাইন, আর এরপরে এটা হচ্ছে সেফ এরিয়া। সেফ এরিয়া, ঠিক আছে। সো সেফ এরিয়া পর্যন্ত আপনি ডিজাইন উঠাইতে পারেন, কিন্তু সেফ এরিয়ার ভিতরে ডিজাইন রাখাটাই বেটার। আর ব্লেড তো বাইরে চলে গেছে, সো ব্লেডটা জি স্যার, আমি স্যার বলতে চাচ্ছি যে আমি যদি স্যার বিলিড এরিয়া সহ আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, সেই ক্ষেত্রে আমি শেপ গুলো স্যার বাইরে দিব, বাট আমার হচ্ছে ডিজাইনের যে মেন যে টপিকস গুলো থাকবে সেগুলো হচ্ছে আমার সেফ জোনের ভিতরে থাকবে। সব সেফ জোনের ভিতরে থাকবে। ব্লেড এরিয়া সহ নিলেও সেফ জোনের ভিতরে, ব্লেড এরিয়া বাদে নিলেও সেফ জোনের ভিতরে। এটা বলবো। কন্টেন্ট গুলো সবসময় সেফ জোনের ভিতরে থাকতে হবে। আর শেপ জি স্যার। কালার সবকিছু আপনি বাইরে রাখতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। না আমি স্যার ডিজাইন করি হচ্ছে আপনার মনে করেন বিলিড এরিয়া সহ হচ্ছে ডিজাইন গুলো করি, আর হচ্ছে আমার হচ্ছে কন্টেন্ট গুলো সব হচ্ছে সেভ এরিয়ার ভিতরেই রাখি আর কি। জি, ঠিক আছে, তাহলে ঠিক আছে। সালমান পাবনা, সালমান ফরাসি, আপনারা কি দুজন না একজন? স্যার আমি একজনই। হ্যাঁ, বলেন। স্যার আমার ইলাস্ট্রেটরে হচ্ছে লাইসেন্স চলে গেছে, যে ভার্সনে যেভাবে নামাইছি ইউটিউব দেখে 7 দিনের বেশি থাকে না স্যার, এটা কিভাবে ঠিক করব? যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে একটু চেক করে নিন। ব্লেড এরিয়া আমরা কেন নিব? ব্লেড এরিয়া এটা হচ্ছে প্রিন্টিং এর জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর, যে জিনিসটা বাংলাদেশে স্ট্রংলি মেনটেন করা হয় না। এই জন্য আমি বলছি ব্লেড এরিয়া না নিলেও কোনো সমস্যা নাই। কারণ বাংলাদেশে আপনি যে সাইজেই ডিজাইন করেন, যে সাইজে প্রিন্ট করতে দেন, তাদের যে প্লেট, তাদের যে ডাইস, ওই ডাইসের বাইরে আপনাকে প্রিন্ট দিয়ে দেবে না। আপনি এ4 ডিজাইন করলে তাদের যে ডাইস আছে, চ্যাপ্টা হইলে ডিজাইন চ্যাপ্টা হয়ে যাবে, সোজা হইলে ডিজাইন সোজা হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না, বলতে পারবেন না। এটা শুধুমাত্র সিটিপি প্রিন্টার্স যদি থাকে কোথাও, বা সিটিপি প্রিন্ট যদি কেউ দেয়, তাহলে মোটামুটি হবে। আপনি পারফেক্ট ডিজাইন করে দিলে পারফেক্ট প্রিন্ট পাবেন। আর ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আপনি সব ধরনের রুলস মেনটেন করে কাজ করবেন, ক্লায়েন্ট যা পারে করে নেবে, সমস্যা নেই। ঠিক আছে, যাদের কাজ আছে তারা চলে যেতে পারেন, সমস্যা নাই। আর ক্লাস শেষ আজকের মতো আপাতত। যাদের সমস্যা আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা শেষ করে দিব। মাহফুজুর রহমান বলেন। জি স্যার, আমি হচ্ছে ওই ট্রেনিং চলাকালীনই 2টা ফ্লায়ার বানাইছিলাম, মানে ওই আপনার হচ্ছে গুগল থেকে দেখে আমি শেপ গুলা নিয়েছিলাম, মানে শেপ গুলা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। এখন আমি যখন ওইটা ফাইবারে আপলোড দেই, আমার ওইটা হচ্ছে সিমিলার রিজেক্ট করছে। এখন কি স্যার ফাইবার আপনি কিসে আপলোড দিয়েছেন? আপনার পোর্টফোলিওতে নাকি আপনার গিগের সার্ভিসে? গিগ সার্ভিসে দিছিলাম স্যার। গিগ সার্ভিসে এই জন্য হয়তো বা সিমিলার ধরতে পারে, এটা যেহেতু ওরা এআই দিয়ে জিনিসগুলো ডিটেক্ট করে, তো ডিজাইন তো সম্পূর্ণ কপি করা তো হারাম টোটালি। সো সেক্ষেত্রে এআই ডিটেক্টেড হতে পারে না, মানে 2-1টা শেপ নিছিলাম, তারপরে নিজের মতো করেই করছিলাম। মানে ওইটা আমি প্রথম গিগ দিয়েছিলাম, তো তখন হচ্ছে
ওই গিগটা দেওয়ার কারণে আমার ফাইবার পুরাপুরি এখন গিগি দেওয়া যায় না, মানে লাল একটা কি জানি লেখা এসে থাকে, এখন আর গিগ আপলোড দেওয়া যায় না স্যার। এখন ফাইবারটা কিভাবে ঠিক করা যায়? সাপোর্টে কথা বলতে হবে, আপনার কেন ওরকম রেস্ট্রিক্টেড করে দিছে সেটা কথা বলে সমাধান করতে হবে। আমার কাছে কোনো সমাধান নেই, সাপোর্টে কথা বললে ওরা আপনাকে সমাধান দিবে। যেহেতু কপি কাজ আপনি প্রথমে আপলোড করছেন বা কপিরাইট ধরা পড়ছে, সো সেটা তাদের বিবেচনায় যে তারা আপনার আইডিটা, সেলার আইডিটা অ্যাক্টিভ করতে দিবে কি না দিবে সেটা তারা বুঝবে। ঠিক আছে? স্যার আমি তো এনআইডি কার্ড দিয়ে করছিলাম, আমি কি আবার নতুন করে অ্যাকাউন্ট করা যাবে কি? নতুন করে অ্যাকাউন্ট করবেন, আপনার নামে যেহেতু রেস্ট্রিক্টেড হয়ে আছে, অন্য কারোর নামে করবেন। আপনার বাবা, চাচা বা ভাই, বোন, মা, যে কোনো কারোর নাম দিয়ে বা এনআইডি দিয়ে করতে পারেন, আপনি ব্যবহার করবেন, তাতে সমস্যা নেই। জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই যে আপনি আহ, মনে হয় 10-15 দিন আগে একটা কথা বলছিলেন যে আমরা আপকামিং যে নিশগুলো নিয়ে অ্যাসেট বানাবো ওইটার একটা লিস্ট দিতে চাইছিলেন। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো আজকে। লিস্টটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, আজকে দিয়ে দেবো। ঠিক আছে স্যার, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। বলেন সালমান। স্যার আমি তো এই ভিডিওটা পাচ্ছি না, আমাকে যদি অনুগ্রহ করে আরেকবার দিতেন। আচ্ছা, গ্রুপে দিয়ে দিব, দেখে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি স্যার, ধন্যবাদ ঠিক স্যার। আছে, ওকে। বলেন সগপ্তা। ফাইবার গিগে কয়টা পিক আপলোড করতে হয় আপনার? ফাইবারের নতুন অবস্থায় 4টা গিগ আপলোড করতে পারবে। মানে প্রথমটাতে আমি নিজেটা দিলাম নাকি 3টা থেকে ডিজাইন দিব? হ্যালো? হ্যাঁ, মানে আমি যদি টাইপল বাই তারপরে ম্যাগাজিন এই 4টা করতে চাই, হ্যাঁ। এই 4টা ডিজাইন আরেকবার বলেন সগপ্তা, আপনার কথা আমি বুঝি নাই। বাইফোল্ড, ট্রাইফোল্ড, ম্যাগাজিন বা বুক কভার ডিজাইন তিনটায় দিলে কি হবে? তিনটায় দিলে কি হবে? প্রশ্ন একটু আমার বোঝায় প্রশ্ন করেন, আপনাদের কথা আমি একটু কম বুঝি। আমাকে একটু বুঝায় বলেন যে আপনি কিসে দিতে চাচ্ছেন তিনটা, বা কি দিতে চাচ্ছেন। freelancer.com এ একটা লোগো দেওয়া যাবে, একটা কন্টেস্টে একটা লোগোই দেওয়া যাবে, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের নতুন রুলস। আপনি দুইটা লোগো একটা কন্টেস্টে সাবমিট করতে পারবেন না যদি আপনি ফ্রি মেম্বার হয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনি মকআপে যতগুলো মকআপ লোগো বানাবেন সবগুলো একটা মকআপে বসাই আপনি আলাদা আলাদা আইডিয়া সেন্ড করতে পারেন ক্লায়েন্টরে, তাছাড়া আর কোনো ওয়ে নাই।
ঠিক আছে, সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে, কাজকর্ম একটু প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হবে সেগুলো নিয়ে আমি নেক্সট দিনে কথা বলবো। আবার গেছে গা।